তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বই পড়ছিলাম। তো বই পড়তে পড়তে হঠাৎ করে দেখি আমার হোয়াটসঅ্যাপে একটা ভাই আমাকে একটা কল রেকর্ডিং পাঠিয়েছে। যে কল রেকর্ডিংটা শোনার পর আমার সত্যি সত্যি মাথাটা একদম শকড হয়ে গেছি যে এই রকম প্ল্যান চলছে। তো সরকার চাইলে কিন্তু আমাদের ডাব্লিউপি কেপি এছাড়াও যেসব পরীক্ষাগুলো পোস্টপন্ড হয়ে আছে সেগুলো কিন্তু নিতে পারে। যে কল রেকর্ডিংটা শোনার পর আমি বুঝতে পারলাম। তো যাই হোক, সেই কল রেকর্ডিংটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর দেখে তারপরে তোমাদের যে মতামত সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো সেই কল রেকর্ডিংটা শোনা যাক। এই কল রেকর্ডিংয়ে কী বলেছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই কল রেকর্ডিংয়ে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন এই ব্যক্তি। দেখুন, রাজ্য সরকার বরাবরই মিথ্যে কথা বলে এবং আজীবন মিথ্যে কথাই বলে এসেছে। ওবিসি মামলাতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর কোনো স্টে দেয়নি। আর হাইকোর্ট 2010 সাল থেকে 25 সাল 24 সাল পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলো বেরিয়েছে সেইগুলোর ওপরে আপনার সেইগুলোকে ক্যান্সেল করেছে। যে নোটিফিকেশনগুলো হয়েছিল সেই নোটিফিকেশনগুলো সেট অ্যাসাইড, অ্যাক্টের রেলিভেন্ট পোর্শন, অ্যাক্ট 2012 এর রেলিভেন্ট পোর্শন সেগুলো সেট অ্যাসাইড করেছে। এবং 2010 সালের আগে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছেন তাদের সমস্তকে রেখে দেওয়া হয়েছে। তো বর্তমানে এটার জন্য রিক্রুটমেন্ট পশ্চিমবাংলায় বন্ধ আছে বা রাজ্য সরকার যেটা বলে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং তারা ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছে এই জন্য কি তারা রিক্রুটমেন্ট করবে না এই গ্রাউন্ডে। বেসিক্যালি এখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকার কোনো মানে হয় না, কারণ হচ্ছে হলো 2010 সালের আগে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো না। হাইকোর্ট তো 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত যে নোটিফিকেশন সেগুলোকে সেটাসাইড করেছে। তো 2010 সালের আগে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো না। হুম হুম তো 2010 সালে যে এরকম রিক্রুটমেন্ট হতো সেরকম রিক্রুটমেন্টের আরো জায়গায় চলে যাবে। বিক্রম দা, আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তো স্টে অর্ডার দেয়নি কলকাতা হাইকোর্টের রায়ের ওপর। না, তাহলে কি করে? কোনো স্টে অর্ডার নেই। স্টে অর্ডার নেই এবং এটা ফাইনাল হিয়ারিং এর জন্য পেন্ডিং আছে। তো কলকাতা ফাইনাল কলকাতা হাইকোর্টের রায়ের ওপর যদি স্টে অর্ডার না থাকে তাহলে রাজ্য সরকার এটা বলে কি করে যে ওবিসি মামলার জন্য পুরো কেসটা পেন্ডিং আছে? রাজ্য সরকার সবসময়তেই মিথ্যে কথা বলে কি কাজ করার জন্য তৈরি হয়ে আছে। যেরকম দেখলেন না, স্কুল সার্ভিস কমিশনের মামলাতে রাজ্য সরকার বলছে আমরা বলতে পারবো না কতগুলো টেন্টেড কতগুলো নন টেন্টেড। অর্ডার শিটের মধ্যে রেখে আছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট, আর সুপ্রিম কোর্টে গিয়ে আরেক কথা বলছে। ও রাজ্য সরকারের 10 জায়গাতে 10টা কোর্টে 10 রকমের স্ট্যান্ড। এইটা একটা ক্যারেক্টার রাজ্য সরকার। গিরগিটির মতন এদের মানে রং পাল্টে যায়, গিরগিটির মতন রং পাল্টে যায়। আমার প্রশ্ন সেটা হচ্ছে যে রাজ্য সরকার যে এই ধরনের একটা অবস্থান নিচ্ছে, মানে যারা চাকরি প্রার্থী শিক্ষিত ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষায় বসছে তাদের ক্ষেত্রে যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মেনশন করা যায় না কোনোভাবে যে রাজ্য সরকার মানে মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্ট নিয়ে? দেখুন, এটা অলরেডি যখন হাইকোর্টে মামলাটা উঠেছিল সেখানে মেনশন ছিল এবং সেটার ব্যাপারে অবজারভেশনও দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সুপ্রিম কোর্ট যেহেতু মামলাটাতে কোনো স্টে অর্ডার গ্রান্ট করেনি, তার মানে কলকাতা হাইকোর্টের রায়টাই বহাল আছে। তারপরেও আরো দুটো মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে, সেইখানে মামলাটা চলছে যাতে করে ফার্দার রিক্রুটমেন্ট এবং এডুকেশনাল সেক্টর নিয়ে এটা নিয়ে মামলাটা চলছে অলরেডি কলকাতা হাইকোর্টে। সেখানে হাইকোর্ট সেটা কিসের মামলা? যেহেতু আগের একটা সেট অ্যাসাইড হয়ে গেছে 2012 সার্ভিসেস একটা, আর এডুকেশনে কোনো রকম সার্ভে নেই, সেই জন্য এডুকেশন অ্যাক্টটাকেও আন্ডার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সেইটা শুনানি হাইকোর্টে চলছে। এডুকেশন অ্যাক্ট বলতে একটু ব্যাখ্যা করবেন? হায়ার এডুকেশন অ্যাক্ট যেটা আছে সেইখানে হচ্ছে হলো এডুকেশন সেক্টরে কতজন ওবিসি, কতজন এসসি, কতজন এসটি, জেনারেল তারা ঢুকবে সেইটা নিয়ে আইনটা তৈরি হয়েছিল 2013 সালে। সেই একটা ইজ ফর্মালি আন্ডার চ্যালেঞ্জ। মেন যখন 2012 একটা উড়ে গেছে সেটাও যাবে, মানে যাওয়া উচিত যতক্ষণ না সুপ্রিম কোর্ট এখানে কোনো ইন্টারভিউ। যেটা বলছেন যে হায়ার এডুকেশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কতটা এসসি কতটা ওবিসি, এডুকেশনের ক্ষেত্রে নট রিক্রুটমেন্ট, এডুকেশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে সেই একটা ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ। সেই একটা ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ, মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত। ভর্তি সংক্রান্ত বিষয়। তো যাই হোক, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা একটু মেনশন করতে পারেন যে রাজ্য সরকার এইভাবে বদমাইশি করছে, এটাকে রেফার করছে, অথচ উইচ ইজ নট ট্রু। মানে সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে ডেফিনেটলি এইটা তো সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবেই। কেন লক্ষ 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 শিক্ষিত বেকার বা স্কিল লেবার প্রত্যেকের ক্ষেত্রে
এই মানে হাইকোর্ট দেখিয়ে দেওয়া হচ্ছে, মানে এই যে একটা চলতি কথা আছে না, বেসিক্যালি রাজ্য সরকার রিক্রুটমেন্ট করতে চাইছে না। হুম, যা যা ভ্যাকেন্সি গুলো আছে সেই টাকাগুলো যারা তৃণমূলের নেতারা তারা আত্মসাৎ করছে, হুম, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা চাকরি বিক্রি থেকে আরম্ভ করে সমস্ত রিক্রুটমেন্ট যে পশ্চিমবাংলায় করানো সেইটা রাজ্য সরকারের ইচ্ছের মধ্যে নেই এবং রাজ্য সরকার করাতে চায় না। হুম, হুম, এইটা রিক্রুটমেন্ট হলে ডেফিনেটলি একটা পাবলিক এক্সচেকারের থেকে তাদের মাইনে হবে, হুম। সেইটা রাজ্য সরকার করাতে চায় না। এতে পশ্চিমবাংলার ক্ষতি হচ্ছে এবং পশ্চিমবাংলার জনগণের ক্ষতি হচ্ছে। এবং এবং সব থেকে বড় কথা, এই যে টাইমটা পেরিয়ে যাচ্ছে, অনেকে ধরুন 37, 38, 39 এজ আছে, এই যে 1 বছর 2 বছর চলে যায়, 40 বছর পরে তো আর সরকারি চাকরি হয় না। মানে তার তাহলে একটা চাকরির generation নষ্ট হয়ে গেল। করা হচ্ছে, একটা জেনারেশন নষ্ট হয়ে গেল, তার ওই বয়সের কারণে চাকরির স্কোপটাকে নষ্ট করছে, মানে এটা কিন্তু বয়সের সাধারণ মানুষ কারণে বুঝতে চাকরির পারছে না। স্কোপটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনতে পেলে তোমাদের এই যে আমাদের যে কল রেকর্ডিংটা এখানে কি বললেন তিনি, অ্যাকচুয়ালি সরকার চাইলে কিন্তু আমাদের এই পরীক্ষাটা নিতে পারে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে নিচ্ছে না। তার পেছনে তার নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, কোনো রকম প্ল্যান হয়তো সে শখ কেটে রেখেছে। কিন্তু মাঝখান থেকে আমাদের মতো যেসব বেকার ছেলেরা আছে তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে আছে, ঠিক আছে। তো কি বলবো, তো এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম কোনো স্টেপ নিইনি। তো আমরা যদি এইভাবে বসে থাকি তাহলে কি এরকম কিন্তু চলতে থাকবে, মাঝখান থেকে আমাদের সময় নষ্ট হবে, আমরা ডিপ্রেশনে যাব, আমরা বেকার থাকবো। আমাদের মানে বিশেষ করে যারা মানে লাস্ট এক্সাম যাদের, এটা হলো লাস্ট যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু তারা কিন্তু বিশাল বড় সমস্যায় কিন্তু পড়তে চলেছে। তো এখনও পর্যন্ত যারা এখনও এক হওনি, এক হও, একটা বিশাল বৃহৎ আকার একটা আন্দোলন করতে হবে, সেই রকমভাবে এক হও। না হলে সরকার বুঝতে পারছে না যে আমাদের পেটের জ্বালাটা আমাদের কতটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেই জ্বালাটা কিন্তু সরকারকে বোঝাতে হবে যে পরীক্ষাটা নাও। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।